শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। সারা দেশের সকল শিক্ষার্থীকে রসায়ন লাইভ ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জাহিদুল হক, সহকারী অধ্যাপক, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন নিয়ে আলোচনা শুরু করেছিলাম এর আগের ক্লাসে, এবং সেখানে আমরা এই অধ্যায় থেকে কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। এর এই ধারাবাহিকতায় আজকে আমরা জৈব রসায়ন, এখানে যে জৈব যৌগগুলো আছে সেগুলোর নামকরণ নিয়ে আমরা আলোচনা করব। এবং নামকরণ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। জৈব যৌগ, তাদের বিক্রিয়া, তাদের ধর্ম, তাদের রূপান্তর এবং সেখান থেকে যত ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, সেগুলো বুঝতে হলে তোমাদেরকে অবশ্যই এখানে জৈব যৌগের নামকরণ সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকতে হবে। কারণ তুমি যদি জৈব যৌগের সংকেত ঠিকমতো লিখতে চাও, তাহলে নামকরণ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার হবে এক্ষেত্রে। তা আমরা নামকরণের দুইটা পার্ট করেছি, একটি হচ্ছে আমাদের পার্ট 1 আর হচ্ছে আমাদের পার্ট 2। তা আমরা পার্ট 1-এ আজকে যে জিনিসগুলো এখানে আলোচনা করব সেগুলোর মধ্যে হচ্ছে জৈব যৌগের নামকরণের এখানে সাধারণ পদ্ধতি, উদ্ভূত পদ্ধতি এবং আইইউপিএসি পদ্ধতি। এক এক করে আমরা এই আলোচনাগুলো শুরু করব। শিক্ষার্থী বন্ধুরা, আমার কথা যদি ঠিকমতো শোনা যায় এবং যদি ভিডিও ঠিকমতো দেখা যায়, তো সেটা তোমরা জাস্ট একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমি একটু পরেই সব ঠিকঠাক থাকলে আমি একটু পরেই ক্লাসটা শুরু করে দেবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেশের যে যে প্রান্ত থেকে জয়েন করেছো এই ক্লাসে, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কে কোন কলেজ থেকে জয়েন করেছো এবং তোমরা এখান থেকে কি কি জানতে চাও, এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করে দাও যেন সারা দেশের অন্য যারা শিক্ষার্থী আছে তারাও যেন এখানে অংশ নিতে পারে, তারাও যেন আজকের আলোচনাটা শুনতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন আলোচনা শুরু করছি। প্রথমে আছি এখানে আমরা যে জৈব যৌগ সম্বন্ধে জানি, জৈব যৌগ। তো জৈব যৌগের যে নামকরণ, জৈব যৌগের নামকরণে 3টা পদ্ধতি আছে। এর মধ্যে একটাকে বলা হয় সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি বা এটা হচ্ছে একটা কমন মেথড, বা এটাকে বলা হয় ট্রাইভিয়াল সিস্টেম। এক্ষেত্রে জৈব যৌগের নামকরণ করার সময় বিবেচনা করা হয় যে বিষয়গুলো, সেগুলো হলো জৈব যৌগটার উৎস কী, জৈব যৌগটা কে আবিষ্কার করেছে, রাইট, এবং তার স্ট্রাকচার বা গঠন কেমন, হ্যাঁ, এগুলো বিবেচনা করে এখানে বেসিক্যালি নামকরণ করা হয়। তা আমরা এখানে যে জৈব যৌগগুলোর এখানে নামকরণ করব সাধারণ পদ্ধতিতে, প্রথমে আসি আমরা অ্যালকেন। আমরা অ্যালকেনের সাধারণ পদ্ধতিতে নামকরণ করতে চাই। তো এক্ষেত্রে বলা হচ্ছে CH4, এটা একটা অ্যালকেন, এবং সাধারণ পদ্ধতিতে এটার নাম হচ্ছে মিথেন। আর কার্বনের সংখ্যা যদি 2 হয়, মানে C2H6, এটাকে বলা হয় ইথেন। 3 হলে প্রোপেন। এভাবে আমরা এটা নামটা করি। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা কার্বন যদি একটা কার্বনের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় 1 ডিগ্রি কার্বন। আবার একটা কার্বন যদি 2টা কার্বনের সাথে যুক্ত হয় তাকে বলে 2 ডিগ্রি কার্বন। একটা কার্বন যদি 3টা কার্বনের সাথে যুক্ত হয় তাহলে তাকে বলা হয় এখানে 3 ডিগ্রি কার্বন। এভাবে একটা কার্বন 4টা কার্বনের সাথে যুক্ত হতে পারে, তাহলে তাকে বলা হয় 4 ডিগ্রি কার্বন। তো এখানে যখন আমরা সাধারণ পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করব বা অ্যালকেনের নামকরণ করব, এই নামকরণের সময় যে বিষয়টা আমাদের আসবে সেটা হলো যে কার্বন শিকলে কার্বনগুলো যদি এভাবে পরস্পরের সাথে কানেক্টেড হয়, অর্থাৎ এখানে যে কার্বনগুলো সেগুলো হলো 1 ডিগ্রি অথবা 2 ডিগ্রি কার্বন, অর্থাৎ এখানে কোনো সাইড চেইন নাই, মানে কোনো শাখা নাই, তাহলে সেক্ষেত্রে এই জৈব যৌগগুলোকে বলা হয় N মানে নর্মাল। যেমন CH3 CH2, তারপরে এটা CH2, এটা CH2, এটা CH3, এটা হচ্ছে N মানে নর্মাল। নর্মাল পেন্টেন, বা এটাকে বলা হয় N পেন্টেন নামে এটা পরিচিত। এটা হচ্ছে N পেন্টেন বা নর্মাল পেন্টেন। ওকে, আচ্ছা, এরপরে মানে কার্বন শিকলে কোনো শাখা থাকবে না, তাহলে সেটাকে বলা হবে
এন, এন মানে নর্মাল। তাহলে এটা হচ্ছে 5টা কার্বন আছে, কোনো এখানে সাইড চেইন নেই, কোনো এখানে শাখা নেই, তাহলে এটা হচ্ছে আমাদের নর্মাল, নর্মাল পেন্টেন। আর যদি এরকম থাকে 1 2 3 4 5টা কার্বন থাকে, তাহলে এখানে যদি কার্বনের সংখ্যা 4টা দেওয়া হয়, কোনো শাখা নেই, তাহলে এটা হচ্ছে আমাদের বিউটেন। 4টা কার্বন আছে তাই বিউটেন, যেহেতু কোনো শাখা নেই তাই এটার নাম হচ্ছে নর্মাল বিউটেন। এটাকে বলা হবে নর্মাল বিউটেন। জাস্ট এখানে হাইড্রোজেন দ্বারা বন্ডগুলো পূরণ করে দিতে হবে, এটা হচ্ছে নর্মাল বিউটেন। এখন যদি এখানে সাইড চেইন থাকে, যেমন এরকম এরকম যদি থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটা হবে CH3 CH2 CH3 CH3, এটা হচ্ছে H। এটাকে বলা হয় আইসোবিউটেন, এটার নাম আইসোবিউটেন। তো আইসোটা কখন ইউজ হবে, মানে আইসোটা তুমি কিভাবে ব্যবহার করবা, এর উত্তরটা হচ্ছে CH3 তারপরে CH তারপরে এখানে CH3, এই অংশটুকু যদি থাকে তাহলে বলতে হবে আইসো। CH3 CH CH3 একটা হাত ফাঁকা, এই অংশটা থাকলে আইসো। তাহলে CH3 CH CH3 আছে, তাহলে এখানে আইসো আছে। আর কার্বনের সংখ্যা এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা সরি 5টা কার্বন এখানে আছে, টোটাল কার্বন যেহেতু 5টা, সো এটার নাম হবে পেন্টেন, আইসো পেন্টেন নামে এটা পরিচিত। ওকে, এখন যদি আমাকে বলে যে আইসো বিউটেন লিখতে হবে, তাহলে কেমন করে লিখবো? তাহলে আগে আমি আইসোটা সাজাই নেব, 3টা কার্বন পরপর এভাবে দিয়ে নেব, এটা আইসো হয়ে গেল। আর বিউটেন মানে কার্বনের সংখ্যা কয়টা হবে? 4টা। তাহলে এখানে আরেকটা কার্বন দিয়ে দিই, তাহলে এখন এখানে CH3 দিলাম, এখানে CH3 দিলাম, এটা H, এটা CH3, তাহলে এটার নাম হচ্ছে আইসো বিউটেন। ক্লিয়ার? ওকে, সো প্রিয় শিক্ষার্থীরা, এখন আসি সাধারণ পদ্ধতিতে যখন আমি অ্যালকোহলের নামকরণ করি, এখানে এরকমও হতে পারে CH3 তারপরে CH3 তারপরে CH3। তাহলে এই কার্বনটা, এটা হচ্ছে একটা 4 ডিগ্রি কার্বন। 4 ডিগ্রি কার্বন যদি থাকে তাহলে তাকে বলা হবে নিও। এই কার্বনটা হচ্ছে 4 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন হলে তাকে বলা হবে নিও। তাহলে এটার নাম হচ্ছে, টোটাল কার্বন 5টা আছে, তাহলে এটার নাম পেন্টেন। আর যেহেতু এই কার্বনটা 4 ডিগ্রি, এই যে দেখো এই কার্বনটা, এর সাথে 4টা কার্বন কানেক্টেড, তাহলে এটার নাম হলো নিও পেন্টেন। তাহলে সাধারণ পদ্ধতিতে এভাবে আমরা অ্যালকেনের নামকরণ করে থাকি। এখন আসি আমরা যে যৌগগুলো অ্যালকেনের পরে, যে যৌগগুলোকে আমরা অ্যালকিন বলি, অ্যালকিন। তো অ্যালকিনের ক্ষেত্রে অ্যালকিনে যাওয়ার আগে আমি এখানে কিছু মূলক দেখাই, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের ক্ষেত্রে বলা হয় CH3, এটার নাম মিথাইল মূলক, এটার নাম হচ্ছে মিথাইল। আর যদি CH3 CH2 হয় তাহলে এটার নাম কি মূলক হবে? এটার নাম হবে, প্রিয় শিক্ষার্থীরা, ইথাইল মূলক। মিথাইলের পরে হচ্ছে ইথাইল। এখন যদি মূলকটা এভাবে হয় CH3 CH CH3, তাহলে এটাকে বলা হবে আইসো প্রোপাইল মূলক, এটার নাম হচ্ছে আইসো প্রোপাইল মূলক। এখন আইসো প্রোপাইলকে বলা যায় সেকেন্ডারি প্রোপাইল, কারণ এই কার্বনটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন। তাহলে 2 ডিগ্রি কার্বন থাকার কারণে এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি প্রোপাইল। তাহলে এটা আইসো প্রোপাইল অথবা এটা সেকেন্ডারি প্রোপাইল। একইভাবে যদি এরকম দেওয়া হয় CH3 CH CH3 CH2 এরকম, তাহলে এখানে এই CH3 CH3 আছে, তাহলে এটার নাম হবে আইসো বিউটাইল, আইসো বিউটাইল, আইসো বিউটাইল মূলক। আর যদি এরকম হয় CH3 CH, এখানে C2H5, তাহলে এটাকে বলা হবে সেকেন্ডারি বিউটাইল, কারণ এই কার্বনটা, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্বন, তাহলে এটা সেকেন্ডারি বিউটাইল নামে পরিচিত। একইভাবে যদি এরকম হয় CH3 C, এখানে CH3, এখানে CH3, এখানে হাত ফাঁকা, এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, তাহলে এখানে টোটাল কার্বন আছে কয়টা? 4টা, তাহলে এটার নাম হলো বিউটাইল, এটার নাম হলো বিউটাইল। আর এই কার্বনটা যেহেতু 3 ডিগ্রি, তাই এটাকে বলা হয় টারশিয়ারি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল মানে হচ্ছে 3 ডিগ্রি বিউটাইল। টারশিয়ারি বিউটাইল এটাকে সংক্ষেপে বলা হয় 3 ডিগ্রি বিউটাইল, বা এটাকে বলা হয় টার্ট, TERT, টার্ট বিউটাইল বলা হয়। তাহলে এগুলো হলো সাধারণ পদ্ধতিতে আমরা বলতে পারি অ্যালকাইল মূলকের নামকরণ। আমি যদি আরেকটা অ্যালকাইল মূলক তোমাদেরকে এখানে দেখাই, তাহলে এভাবে দেখানো যায় CH3, এটা হচ্ছে CH3, এটা হলো CH3, এটা হলো CH2, এটাও একটা অ্যালকাইল মূলক।
এবং এই কার্বনটা 4 ডিগ্রি কার্বন, 4 ডিগ্রি কার্বন হলে নিও বসে, তাহলে এটার নাম হচ্ছে নিও পেন্টাইল মূলক নামে এটা পরিচিত। তাহলে আমরা দেখলাম কিভাবে অ্যালকেনের নাম করতে হয় আর কিভাবে সাধারণ পদ্ধতিতে অ্যালকাইল মূলকের নাম করতে হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন এখানে বিষয়টা হচ্ছে যে এরপরে আচ্ছা, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এরপরে আমরা চলে আসি অ্যালকাইল মূলকের পরে আমরা চলে আসি অ্যালকিনের নামকরণ সাধারণ পদ্ধতিতে। তো কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে এই যৌগগুলোকে আমরা কি বলি? অ্যালকিন বলি। তো সাধারণ পদ্ধতিতে 2 কার্বনযুক্ত যে অ্যালকিন, এটাকে বলা হয় ইথিলিন। আর 3 কার্বনযুক্ত যে অ্যালকিন, এটাকে বলা হয় প্রোপিলিন। তাহলে ইথিলিন, এটা হচ্ছে আমাদের প্রোপিলিন। এভাবে আর কি অ্যালকিনের। যেহেতু আমাদের সাধারণ পদ্ধতিটা, এটা হচ্ছে অনেক যৌগের ক্ষেত্রে আমরা নামটা ব্যবহার করি, এটা কমন পদ্ধতি নামে পরিচিত। তো আমরা গুরুত্বপূর্ণ যৌগগুলো এখানে লেখার চেষ্টা করছি। অ্যালকিনের পরে আমরা চলে আসি অ্যালকাইন। অ্যালকাইনে কার্বন কার্বন কি থাকবে? ট্রিপল বন্ড থাকবে। কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকলে সেগুলোকে আমরা কি বলবো? অ্যালকাইন বলবো। এখন বিষয়টা হচ্ছে যে যদি আমরা 2টা কার্বন এখানে পাশাপাশি লিখি, তো এই যে অ্যালকাইনটা, এটার নাম হচ্ছে এসিটিলিন। এটাকে বলে এসিটিলিন নামে এটা পরিচিত। শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম কি? এটার নাম হচ্ছে এসিটিলিন। এখন যদি এসিটিলিনে এখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে, এখন এই হাইড্রোজেনের জায়গায় যদি একটা মিথাইল দেওয়া হয়, তাহলে এটার নাম হবে, এটার নাম বলতে হবে মিথাইল, তারপর হচ্ছে এসিটিলিন নামে এটা পরিচিত। তাহলে এটার নাম হচ্ছে শুধু এসিটিলিন, আর এটার নাম হচ্ছে মিথাইল এসিটিলিন। ওকে, আচ্ছা। এখন এখানে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যালকোহল। এটা বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। অ্যালকোহলে বলা হচ্ছে, অ্যালকোহলগুলো দেখতে এরকম, আর এর সাথে ওইস, এবং এদেরকে বলা হয় অ্যালকাইল অ্যালকোহল। যেমন ধরে নাও 1 কার্বনের অ্যালকোহল, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে মিথাইল অ্যালকোহল, CH3 মানে মিথাইল। আর 2 কার্বনের যদি অ্যালকোহল হয়, C2H5 ওইস, তাহলে এটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল, মিথাইল অ্যালকোহল। আর তারপর হচ্ছে কি অ্যালকোহল? ইথাইল অ্যালকোহল। ওকে। এখন কার্বনের সংখ্যা যদি 3 হয়, তাহলে আমরা এভাবে লিখতে পারি CH3 CH2 দিয়ে ওইস। এটাকে বলা হয় প্রোপাইল অ্যালকোহল। তো এখানে কোনো সাইড চেইন নাই, তাহলে এটাকে বলা হয় N প্রোপাইল অ্যালকোহল। N প্রোপাইল অ্যালকোহল মানে নর্মাল প্রোপাইল অ্যালকোহল। এখন যদি আমি এভাবে লিখি CH3, তারপরে CH, তারপরে CH3, তারপরে এখানে ওইস, তো তোমরা জানো যে এই অংশটার নাম ছিল আইসোপ্রোপাইল, তার সাথে ওইস যুক্ত হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এটার নাম হবে কি? আইসোপ্রোপাইল অ্যালকোহল। এটার নাম আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন এই অ্যালকোহলে ওইসের যে কার্বনে যুক্ত, এটা 2 ডিগ্রি কার্বন বা সেকেন্ডারি কার্বন, তাই এটাকে বলা হয় সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল আমরা বলতে পারি, সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল বলতে পারি। তাহলে এটা হচ্ছে N প্রোপাইল অ্যালকোহল, এটা হচ্ছে সেকেন্ডারি প্রোপাইল অ্যালকোহল। এর অপর নাম কি? এর অপর নাম হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল। এখন দেওয়া হয় CH3 CH, CH3 CH2 ওইস, তাহলে এটা আছে আইসো। আর কার্বন 1টা 2টা 3টা 4টা, টোটাল কার্বন কিন্তু 4টা কার্বন হলে কি বলতে হবে? বিউটাইল। তাহলে পুরো কার্বনটা বলতে হবে, তাহলে এটার নাম হচ্ছে আইসো বিউটাইল অ্যালকোহল নামে পরিচিত। এটার নাম আইসো বিউটাইল অ্যালকোহল। কিন্তু এটাকে সেকেন্ডারি অ্যালকোহল বলা যাবে না, কারণ ওইসটা যে কার্বনের যুক্ত সেটা 1 ডিগ্রি কার্বন। তাই এটাকে যদি কেউ সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল বলে, সেটা কিন্তু ভুল হবে, রাইট? আচ্ছা, এখানে এরপরে আসো CH3 CH, তারপর হচ্ছে C2H5 ওইস। এটাকে বলে এখানে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। এটার নাম কি? এটার নাম হচ্ছে সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। সেক্ষেত্রে বন্ধুরা, সব ঠিক আছে কিনা, মানে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, রাইট?
কোনো প্রবলেম হচ্ছে কিনা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, এভাবে আমরা নামটা করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের আইসোবিউটাইল অ্যালকোহল, এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি বিউটাইল অ্যালকোহল। এখন যদি শিক্ষার্থী বন্ধুরা আমরা এভাবে লিখি CH3 C, তারপর এখানে CH3, এখানে CH3 দিলাম, এখানে OH দিলাম, তাহলে এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলটাকে বলা হয় টারশিয়ারি। এই কার্বনটা 3 ডিগ্রি কার্বন, 3 ডিগ্রি কার্বন থাকলে তাকে টারশিয়ারি বলে। তাহলে এটার নাম হচ্ছে আমাদের টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল। এর অপর নাম হচ্ছে সংক্ষেপে বলা যায় টার্ট বিউটাইল অ্যালকোহল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল বা টার্ট বিউটাইল অ্যালকোহল আমরা বলতে পারি। এভাবে সাধারণ পদ্ধতিতে আমরা অ্যালকোহলের নাম করতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে যেটা শেখাবো এলডিহাইড। এলডিহাইডের নামকরণ। এলডিহাইডের মধ্যে এক কার্বনযুক্ত এলডিহাইড CHO, এটাকে বলে ফর্মালডিহাইড। ফর্মালডিহাইড নামে এটা পরিচিত সাধারণ পদ্ধতিতে, এটার নাম হচ্ছে ফর্মালডিহাইড। আর যদি কার্বন দুইটা থাকে CH3CHO, এটাকে বলে এসিটালডিহাইড। এই দুটো যৌগ বেশি আমাদের কাজে লাগে, তাই আমি দুটো লিখে দিলাম। এটা হচ্ছে 1 কার্বন ফর্মালডিহাইড, 2 কার্বন এসিটালডিহাইড। কেন ফর্মালডিহাইড হলো? কারণ একটা অ্যাসিডকে বিজারিত করে এটা পাওয়া যায়, এটাকে একটা অ্যাসিড থেকে বিজারিত করে পাওয়া যায়, তাই অ্যাসিডটার নাম থেকে এই নামটা এসেছে। তো অ্যাসিডের নামটা বলে দিই, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। যদি আমরা কোনো অ্যাসিডের নাম করি, যেমন 1 কার্বনের অ্যাসিড HCOH, এটা হচ্ছে পিঁপড়া কামড় দিলে যে ব্যথা করে সেখানে একটা অ্যাসিড থাকে, সেই অ্যাসিডটা হচ্ছে এটা। এই অ্যাসিডটা হচ্ছে ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার ল্যাটিন নাম ফর্মিকা, সেখান থেকে এসেছে, তাই এটার নাম ফর্মিক অ্যাসিড। এটাকে বলা হয় ফর্মিক অ্যাসিড। একইভাবে CH3COOH, এটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড। তাহলে এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড আর এটার নাম হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড থেকে পাওয়া যায়, তো এটার নাম ফর্মালডিহাইড, আর অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা পাওয়া যায়, তাই এটার নাম কি? অ্যাসিটালডিহাইড। এভাবে সাধারণ পদ্ধতিতে আমরা বিভিন্ন যৌগের এরকম নাম করি। এটা এলডিহাইডের নামকরণ আমরা দেখলাম। এখন যদি আমাকে বলে যে RCOR, এই যৌগগুলোকে কেমিস্ট্রি ভাষায় বলা হয় কিটোন। তো কিটোনের নামটা কেমন করে হবে? এখানে CH3 বসালাম, এখানে CO, এখানে CH3 বসালাম, তাহলে এটা হচ্ছে একটা কিটোন। এই কিটোনটাকে বলা হয় মিথাইল মিথাইল কিটোন। তো দুইটা মিথাইল একসাথে আছে, তো তাই এটার নাম হচ্ছে ডাইমিথাইল কিটোন। আর যদি এরকম থাকে CH3CO C2H5, তাহলে আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো, এখানে এটা হচ্ছে মিথাইল, এটা হচ্ছে ইথাইল, তাহলে মিথাইল ইথাইল কিটোন অথবা ইথাইল মিথাইল কিটোন। এখন কোনটা ঠিক? মিথাইল ইথাইল কিটোন এটা ঠিক, নাকি ইথাইল মিথাইল কিটোন এটা ঠিক? এর উত্তরটা হচ্ছে অ্যালফাবেট যার আগে তাকে আগে বলতে হবে। ইথাইল ই দিয়ে শুরু, তাহলে ই বলতে হবে আগে, ইথাইল, তারপরে মিথাইল, আর তারপরে হচ্ছে আমাদের কিটোন। এটা হচ্ছে কিটোনের ক্ষেত্রে এই নাম। এখন আসি আমরা ROR, এ ধরনের যৌগকে বলা হয় রসায়নের ভাষায় ইথার। এগুলোকে বলা হয় ইথার। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে, যদি এরকম দেয় CH3O CH3, এটা মিথাইল এটা মিথাইল, ডাইমিথাইল, মাঝখানে ও মানে ইথার, তাহলে এটার নাম হচ্ছে ডাইমিথাইল ইথার। আর এক পাশে মিথাইল এক পাশে ইথাইল দিলে কি হবে? ইথাইল মিথাইল ইথার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা ইথারের নামটা দেখে নিলাম। এরপরে চলে আসি আমরা NH2 থাকলে তাদেরকে বলা হয় এমিন। যেমন CH3NH2, এটাকে বলে মিথাইল, এটার নাম এমিন, এটার নাম মিথাইল এমিন, মিথাইল এমিন। আর যদি এরকম হয় C2H5NH2, তাহলে এটাকে বলা হবে ইথাইল এমিন। কার্বন 3টা হলে প্রোপাইল এমিন। এভাবে আমরা এমিনের নাম করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যদি আমাদেরকে হ্যালোজেন দেয়, যেমন মিথাইল, এখানে ক্লোরিন দিল, এটার নাম মিথাইল ক্লোরাইড, মিথাইল ক্লোরাইড সাধারণভাবে। আর যদি এখানে ইথাইল দেয়, তার সাথে যদি আই দেয়, এটার নাম ইথাইল আয়োডাইড, মিথাইল ক্লোরাইড, ইথাইল আয়োডাইড। এগুলোকে বলা হয় RX। RX মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড নামে এগুলো পরিচিত। এবারে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাস্টার জাতীয় যৌগ, তাদের নাম। যেমন CH3COOH, এটার নাম অ্যাসিটিক অ্যাসিড, এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড।
তো অ্যাসিটিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেনটা চলে যায় তাহলে এটার নাম কি হবে? অ্যাসিটেট। অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেন নাই, তাহলে এটার নাম কি হবে? অ্যাসিটেট। এখন এই জায়গায় যদি একটা মিথাইল বসে তাহলে এটার নাম মিথাইল, এটার নাম অ্যাসিটেট। তাহলে পুরো নাম কি হবে? মিথাইল অ্যাসিটেট। তাহলে মিথাইল অ্যাসিটেট হচ্ছে এক ধরনের অ্যাস্টার। এখন যদি এটার নাম হয় HCOOH, এটার নাম তো ফর্মিক অ্যাসিড, তাই না? এটার নাম কি? ফর্মিক অ্যাসিড। তো ফর্মিক অ্যাসিড থেকে নামটা যে আসতেছে এটার নাম তাহলে কি হবে? ফরমেট। ফর্মিক অ্যাসিড থেকে নামটা হচ্ছে, শিক্ষার্থী বন্ধুরা, ফরমেট। তো আমি যদি এখানে মিথাইল বসাই দিই তাহলে এটার নাম হচ্ছে মিথাইল ফরমেট। তাহলে মিথানোইক অ্যাসিড, সরি, এটার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড, এটার নাম ফরমেট, এটা মিথাইল, মিথাইল ফরমেট। তাহলে মিথাইল অ্যাসিটেট আর এটা মিথাইল ফরমেট। এভাবে আমরা এস্টারের নামকরণ সহজে করতে পারি। তো এতক্ষণ ধরে আমরা সাধারণ পদ্ধতিতে নামকরণ শিখলাম। তো সাধারণ পদ্ধতির অপর নাম হচ্ছে আমাদের ট্রাইভিয়াল সিস্টেম। এটাকে বলা হয় কমন মেথড বা কমন সিস্টেম নামে এটা পরিচিত। এখন আমরা আরেকটা মেথড নিয়ে আলোচনা করব। সেই মেথডটার নাম হচ্ছে উদ্ভূত পদ্ধতি অথবা ডিরাইভ মেথড। উদ্ভূত পদ্ধতি বা ডিরাইভ সিস্টেম। তো ডিরাইভ মেথডে এখানে বেসিক্যালি আমরা যে নামকরণটা দেখাবো সেটা হচ্ছে অ্যালকেন, এদের নাম দেখাবো, কারণ এটা তেমন একটা প্রচলিত নয় এটাই পদ্ধতিটা। আচ্ছা, এটা হচ্ছে অ্যালকেনের দেখাবো আর আমরা অ্যালকোহল দেখাবো। এই দুই ধরনের যৌগের নামকরণ দেখাবো। প্রথমে আসি আমরা অ্যালকেন। তো এখানে বলা হচ্ছে যে অ্যালকেনের প্রথম যে সদস্যটা তার নাম হচ্ছে মিথেন। এখন মিথেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারদিকে 4টা হাইড্রোজেন অ্যাটম আছে। তো এই হাইড্রোজেনের অ্যাটমগুলোকে আমরা অন্য অ্যাটম দ্বারা রিপ্লেস করতে পারবো। তো যদি হাইড্রোজেনের পরমাণুগুলোকে অন্য কোনো পরমাণু দ্বারা বা মূলক দ্বারা প্রতিস্থাপিত করি তাহলে সেটা এই মিথেনের জাতক হবে। তো মিথেনের জাতক হিসেবে বা ডেরিভেটিভ হিসেবে এখানে নামকরণটা করতে হবে। তাহলে এখানে ধরে নাও কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, এখানে একটা ক্লোরিন আছে, তাহলে এই যৌগটার নাম কি হবে? এটার নাম ক্লোরোমিথেন। অর্থাৎ ক্লোরিন হাইড্রোজেনকে রিপ্লেস করছে, তাই এটার নাম কি হবে? ক্লোরোমিথেন বা মনোক্লোরোমিথেন। কিন্তু যদি এরকম আসে, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এটার নাম হবে ডাইক্লোরোমিথেন। অর্থাৎ 2টা হাইড্রোজেন রিপ্লেস হয়েছে ক্লোরিন দ্বারা। একইভাবে যদি এখানে আমরা 1টা 2টা 3টা ক্লোরিন নিই আর হাইড্রোজেন দিই, এটার নাম হবে ট্রাইক্লোরোমিথেন। আর যদি সবগুলো হাইড্রোজেনকে রিপ্লেস করে দিই তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে টেট্রাক্লোরোমিথেন। টেট্রাক্লোরোমিথেন। আচ্ছা, এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যদি পরীক্ষায় বলা হয় যে এটার নাম কি, অর্থাৎ উদ্ভূত পদ্ধতিতে এই যৌগটার নাম কি হবে? অনেকে কিন্তু ইথেন বলবে, কিন্তু উদ্ভূত পদ্ধতিতে এটার নাম ইথেন না। তাহলে এটার নাম কি? এর নাম হচ্ছে, মনে করো এটা মিথেন ছিল, তা মিথেনে হাইড্রোজেন ছিল 4টা। তো এখানকার এই হাইড্রোজেনের জায়গায় একটা মনে করো প্রবেশ করেছে মিথাইল মূলক। তাহলে CH4 মানে মিথেন। এখন মিথেনের একটা হাইড্রোজেন নাই, সেখানে একটা মিথাইল প্রবেশ করেছে, তাহলে এটার নাম হলো মিথাইল মিথেন। তাহলে ইথেনের উদ্ভূত পদ্ধতিতে নাম হচ্ছে মিথাইল মিথেন। ক্লিয়ার? ওকে। এখন আসি আমরা যেটা শিখব সেটা হচ্ছে, এখানে মনে করো একটা CH3 দিছে, 2টা CH3 দিছে, 3টা CH3 দিছে, 4টা CH3 দিছে। পরীক্ষায় সংক্ষেপে জিনিসটাকে এভাবে দিতে পারে, CH3 ব্র্যাকেট ক্লোজ করে 4 দিয়ে বলবে যে এই যৌগটার উদ্ভূত পদ্ধতিতে নাম লেখো। তো এখানে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তাহলে এটা একটা অ্যালকেন এবং এর নামটা কি হবে? এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেনগুলো নাই, হাইড্রোজেনের জায়গায় কারা? এর হলো সবগুলো মিথাইল। তাহলে যেহেতু সবগুলো মিথাইল তাহলে আমরা বলবো এটার নাম টেট্রা মিথাইল, আর কার্বনের জন্য মিথেন। তাহলে এই যৌগটার নাম হচ্ছে টেট্রা মিথাইল মিথেন নামে এটা পরিচিত। এটার নাম কি হবে? টেট্রা মিথাইল মিথেন। এই যৌগটার নাম হচ্ছে টেট্রা মিথাইল মিথেন। এখন আমরা যে টেট্রা মিথাইল মিথেনটা লিখলাম, এই যৌগটার নাম সাধারণ পদ্ধতিতে আমরা কি বলেছিলাম? সাধারণ পদ্ধতিতে এটার নাম বলেছিলাম নিওপেন্টেন। তাহলে সাধারণ পদ্ধতিতে যেটার নাম নিওপেন্টেন সেটাই হচ্ছে আমাদের উদ্ভূত পদ্ধতিতে সেটার নাম হচ্ছে টেট্রা মিথাইল মিথেন। অর্থাৎ আলাদা আলাদা পদ্ধতি, সেখানে আলাদা আলাদা নাম। যেমন গমকে কেউ গেহু বলে, কেউ ঘনহু বলে, কেউ হুইট বলে, আবার এর আরও নাম আছে, আন্তর্জাতিক নাম আছে। তাহলে এখানে এটার নাম হচ্ছে আমাদের টেট্রা মিথাইল মিথেন। এই হলো সাধারণ উদ্ভূত পদ্ধতিতে অ্যালকেনের নামকরণ। এখন আসি আমরা, যদি এরকম হয় যে কার্বনের সাথে এখানে ক্লোরিন, এখানে ব্রোমিন, এখানে আয়োডিন, এখানে ফ্লোরিন আছে, তাহলে যদি বলা হয় উদ্ভূত পদ্ধতিতে এটার নাম কি হবে?
তাহলে এখানে এই যে প্রতিস্থাপকগুলো আছে এদের নাম আগে বলতে হবে। তো এদের নাম বলার ক্ষেত্রে একটা সিকোয়েন্স ফলো করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডার, অর্থাৎ বর্ণের ক্রম ফলো করতে হবে। বর্ণের ক্রম অনুসারে যেটার বর্ণ আগে আসবে তাকে আগে বলবা, আর যেটার বর্ণ পরে তাকে পরে বলতে হবে। তাহলে এটা হচ্ছে ফ্লোরো, তাহলে ফ্লোরোটা এফ দিয়ে শুরু। এটা হচ্ছে ক্লোরো, ক্লোরোটা সি দিয়ে শুরু। এটা হচ্ছে আয়োডো, আয়োডোটা আই দিয়ে শুরু। ব্রোমো, এটা হচ্ছে উচ্চারণের সময় বি দিয়ে শুরু। উচ্চারণ করবো, উচ্চারণের সময় কোন তোমার লেটারটা আগে আসে, তাহলে ব্রোমো বি আগে আসে। তাহলে সবার আগে বলতে হবে এটা ব্রোমো, তারপর বলতে হবে ক্লোরো, তারপর বলতে হবে ফ্লোরো, তারপর বলতে হবে আয়োডো, আর লাস্টে বলতে হবে মিথেন। সো প্রিয় শিক্ষার্থীরা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ব্রোমো, ক্লোরো, ফ্লোরো, আয়োডো, লাস্টে বলবা মিথেন। তাহলে এই হচ্ছে আমাদের উদ্ধৃত পদ্ধতিতে নামকরণ। এবারে আমরা উদ্ধৃত পদ্ধতিতে আরেক ধরনের যৌগের নাম দেখে নিই, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহলের প্রথম যেটা সদস্য সেটা হলো CH3OH, এবং এটাকে বলা হয় কার্বিনল। এটার নাম কি? কার্বিনল। তাহলে উদ্ধৃত পদ্ধতিতে বা কার্বিনল পদ্ধতিতে এই যৌগটার নাম হচ্ছে কার্বিনল। ওকে, এখন এই কার্বিনল থেকে হাইড্রোজেনগুলোকে আমরা প্রতিস্থাপিত করতে পারি। তো যদি আমরা কার্বিনল থেকে হাইড্রোজেনকে রিপ্লেস করি, কার্বিনল থেকে যদি আমরা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করি, তাহলে এখানে কার্বনের জায়গায় এখানে OH তো আছে, এখন এই হাইড্রোজেনটা দুইটা রাখলাম, রেখে এখানে একটা ক্লোরিন দিলাম। তাহলে এটার নাম কী হবে? তাহলে এটার নাম হচ্ছে ক্লোরোকার্বিনল। ক্লোরোকার্বিনল। যদি আমি এখানে আরেকটা ক্লোরিন দিই, তাহলে এটার নাম হবে ডাইক্লোরোকার্বিনল। যদি এখানে আমি আরেকটা ক্লোরিন দিই, তাহলে এটার নাম হবে ট্রাইক্লোরোকার্বিনল। ট্রাইক্লোরোকার্বিনল। এখন আমি ক্লোরিন না দিয়ে এখানে অন্য কিছু দিতে পারি। মনে করো এখানে সি এর সাথে OH আছে, এখন এখানে আমরা কি করলাম? এখানে ক্লোরিন না দিয়ে আমরা হাইড্রোজেন তো আছে, একটা মিথাইল দিলাম এরকম। তাহলে নামটা কি হবে? তাহলে এটার নাম হবে মিথাইল কার্বিনল। মিথাইল কার্বিনল হবে। এখন যদি এরকম করি আমি, সি, এখানে হাইড্রোজেন রেখে এপাশে একটা মিথাইল দিলাম, এপাশে একটা মিথাইল দিলাম, আর এখানে OH, তাহলে এটার নাম হবে ডাইমিথাইল কার্বিনল। কি হবে নাম? ডাইমিথাইল কার্বিনল। আর যদি এরকম হয় যে এখানে তিনটাই হচ্ছে তোমার মিথাইল, এরকম তিনটাই মিথাইল, তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে ট্রাইমিথাইল কার্বিনল। তাহলে এটা হচ্ছে আমাদের শুধু কার্বিনল, ট্রাইক্লোরোকার্বিনল, এটা হচ্ছে মিথাইল কার্বিনল, এটা হচ্ছে ডাইমিথাইল কার্বিনল, আর এটা হচ্ছে তিনটা মিথাইল আছে, তাহলে এটাকে আমরা বলবো ট্রাইমিথাইল কার্বিনল। এভাবে আমরা উদ্ধৃত পদ্ধতিতে বিভিন্ন অ্যালকোহলের নামকরণ করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, যদি তোমাদের কোথাও কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা জাস্ট একটু আমাকে জাস্ট কমেন্টে লিখে জানাও। অধিকারটা বের করে দাও তো। আচ্ছা, এবারে আমরা অ্যালকোহল থেকে এখন আমরা যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের লেটেস্ট পদ্ধতি, এবং সেই পদ্ধতির নাম হচ্ছে IUPAC পদ্ধতি। IUPAC পদ্ধতি। তো এখানে এই যে সাধারণ পদ্ধতি, উদ্ধৃত পদ্ধতি, এটা হচ্ছে বিভিন্ন দেশে বিভিন্ন নাম, একই যুগের আলাদা আলাদা নাম। তো এখানে কমিউনিকেশনে একটা প্রবলেম হতে পারে। দাও, ঠিক আছে, এখানে বিভিন্ন দেশে বিভিন্ন নাম, কমিউনিকেশনে প্রবলেম হতে পারে। দাও দাও দাও, কমিউনিকেশনে প্রবলেম হতে পারে। তাহলে এক্ষেত্রে হয়তো মানে ভিন্ন ভিন্ন নাম হওয়ার কারণে মানে বুঝতে সমস্যা হতে পারে। সেজন্য সারা পৃথিবীতে সবাই যেন একটা যুগের একই নাম জানে, এই জন্য একটা পদ্ধতি, একটা সিস্টেমেটিক মেথড এখানে ডেভেলপ করা হয়েছে, সেটাই হচ্ছে আমাদের IUPAC। IUPACর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ওকে, তো এই পদ্ধতিতে আমরা যদি কোনো যৌগের নামকরণ করতে চাই, তাহলে নামকরণের ক্ষেত্রে প্রথমে হচ্ছে চিহ্নিত করতে হবে প্যারেন্ট চেইন। তারপরে দ্বিতীয় যেটা পার্ট সেটা হচ্ছে নাম্বারিং। আর 3 নম্বর যেটা কাজ সেটা হচ্ছে এখানে আমাদের নেমিং। তাহলে আমরা যদি কোনো যৌগের IUPAC পদ্ধতিতে নামকরণ করতে চাই, তাহলে নামের 3টা পার্ট আমাদের লাগবে। একটা হচ্ছে প্যারেন্ট চেইন সিলেক্ট করা, একটা হচ্ছে নাম্বারিং করা, আর একটা হচ্ছে নামকরণ করা। তাহলে আগে চিহ্নিত করতে হবে প্যারেন্ট চেইন। প্যারেন্ট চেইন মানে হচ্ছে প্রধান শিকল, ঠিক আছে, মেইন চেইন যেটা প্রধান শিকল, এটা চিহ্নিত করতে হবে। তারপরে হচ্ছে প্রধান শিকলে যে কার্বনগুলো থাকবে সেগুলোকে নাম্বারিং করতে হবে। আর লাস্টে হচ্ছে আমাদের
নামকরণ করতে হবে। এখন আমরা যদি নামকরণ করি তাহলে নামকরণে এখানে গুরুত্বপূর্ণ 3টা পার্ট আছে। 3টা পার্টের মধ্যে একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে ওয়ার্ড রুট, আরটা হচ্ছে আমাদের সাফিক্স, রাইট? তাহলে ইউব্যাক নেমিংয়ে যে কোনো যৌগের তুমি ইউব্যাক নেমিং যদি করতে চাও তাহলে নেমিংয়ে 3টা পার্ট, একটা হচ্ছে প্রিফিক্স, একটা হচ্ছে ওয়ার্ড রুট, আর একটা হচ্ছে আমাদের সাফিক্স। ওয়ার্ড রুট মানে হচ্ছে এখানে প্যারেন্ট চেইন, যেটা প্যারেন্ট চেইন সেখানে কার্বন কতটা আছে সেটি হচ্ছে আমাদের ওয়ার্ড রুট। আর প্রিফিক্স যেটা সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপক, অথবা এটা হলো সাইড চেইন, যেটাকে আমরা শাখা বলি, রাইট? আর সাফিক্স যেটা সেটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, অথবা কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এগুলো। তাহলে যে কোনো যৌগের যদি আমরা ইউপ্যাক নাম করতে চাই তাহলে ইউপ্যাক নেমিংয়ে প্রিফিক্স থাকবে, ওয়ার্ড রুট থাকবে, আর কি থাকবে? সাফিক্স থাকবে। এখন আমরা আলোচনার মাধ্যমে বিষয়গুলো একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। এখানে আবার এই প্রিফিক্স দুই ধরনের, কতগুলোকে প্রাইমারি প্রিফিক্স বলে, কতগুলোকে সেকেন্ডারি প্রিফিক্স বলে। তো প্রাইমারি প্রিফিক্সগুলো হচ্ছে যদি কোনো চক্র বা রিং থাকে এগুলোকে বলা হয় প্রাইমারি প্রিফিক্স। আর সেকেন্ডারি প্রিফিক্স মানে হচ্ছে বিভিন্ন প্রতিস্থাপক, যেমন ক্লোরিন থাকলে ক্লোরো, ব্রোমিন থাকলে ব্রোমো, CH3 থাকলে মিথাইল, এরকম আর কি। তো যাই হোক, আমরা আলোচনার মাধ্যমে জিনিসগুলো বোঝার চেষ্টা করি। প্রথমে আসি আমরা এখানে অ্যালকেন, যারা অ্যালকেন আছে তাদের আমরা IUPAC নাম করতে চাই। তা আমরা একটা কার্বনের শিকল নিই, 1 2 3 4 5, 5টা কার্বন এখানে আছে। 5টা কার্বন দিলাম, দেওয়ার পরে এখানে আমরা CH3 দিলাম। তাহলে এই যে সংকেতটা লেখা হয়েছে, তাহলে এখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে, তাহলে এটা হচ্ছে অ্যালকেন। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, নাম্বার 1, সেটা হচ্ছে প্যারেন্ট চেইনটা বের করতে হবে। প্যারেন্ট চেইন অর্থাৎ যেটাতে কার্বন সবচেয়ে বেশি আছে। তো প্যারেন্ট চেইনে কার্বন সবচেয়ে বেশি থাকতে হবে। তাহলে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যদি আসি তাহলে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন। আমরা যদি এখান থেকে এখানে যাই, কার্বন আসবে 1 2 3 4, আর এখান থেকে এখানে আসলে কার্বন 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে কার্বন এখানে বেশি, তাহলে এটা হবে আমাদের প্যারেন্ট চেইন। ওকে, আচ্ছা, প্যারেন্ট চেইন পাওয়ার পরে যেটা থাকবে বাকি সেটাকেই বলবো আমরা সাইড চেইন। তাহলে এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন, আর এটা হচ্ছে আমাদের সাইড চেইন। প্যারেন্ট চেইন আর এটা হলো সাইড চেইন। এখন আমরা এখানে প্রথমে প্যারেন্ট চেইন সিলেক্ট করা শেষ, এখন আসে আমরা নাম্বারিং করব। নাম্বারিংয়ের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সাইড চেইন সবসময় নাম্বার কম পাবে, সাইড চেইনের নাম্বারটা সবসময় কী হবে? কম হবে। তাহলে সাইড চেইন আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে নাম্বার দিলে 1 2 3, এদিক থেকে দিলে 1 2 3, অর্থাৎ যে কোনো একদিক থেকে নাম্বার দেওয়া যাবে, 1 2 3 4 5। এটা হচ্ছে নাম্বারিং। তাহলে নাম্বারিং আমাদের শেষ। আর 3 নম্বরে এসে নেমিং, তাহলে আমরা নেমিংয়ে চলে যাব। এখন এটার নামটা কি হবে? নামটার ক্ষেত্রে নিয়ম যেটা সেটা হচ্ছে, প্রিয় শিক্ষার্থীরা, নেমিং ক্ষেত্রে নিয়মটা হচ্ছে কার্বন যদি থাকে 5টা তাহলে এখানে ওয়ার্ড রুট হবে পেন্ট, এটা হচ্ছে ওয়ার্ড রুট। যদি টোটাল কার্বন কয়টা? 5টা, তাহলে ওয়ার্ড রুটটা হচ্ছে পেন্ট। 10টা থাকলে ডেক, 8টা থাকলে অক্ট, 4টা থাকলে বিউট। তাহলে যেহেতু এখানে 5টা কার্বন আছে তাহলে আমরা পেন্ট এটা বলবো। এখন আসি আমরা ওয়ার্ড রুটের পরে প্রথমে হচ্ছে আমাদের প্রিফিক্স, তারপর হচ্ছে আমাদের ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটের পরে হচ্ছে আমাদের 3 নম্বরে সাফিক্স। সাফিক্সে এখানে কার্যকরী মূলক থাকবে বা কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড, এগুলোর কথা উল্লেখ করা থাকবে। তাহলে এখানে যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে তাহলে এটার সাফিক্সটা হচ্ছে N, সাফিক্সটা কি? N। তাহলে পেন্ট, তার সাথে আমরা বসাই দিব ANE, পেন্টেন, তাহলে এটার নাম পেন্টেন। এখন এর সামনে এই জায়গাটায় বসাতে হবে একটা প্রিফিক্স। প্রিফিক্সটা মানে হচ্ছে এই যে সাইড চেইন, এটাকে প্রিফিক্স বলা হয়। এটার নাম হচ্ছে CH3 মানে মিথাইল। তাহলে আমরা এখানে লিখব মিথাইল। এখন মিথাইলটা কত নম্বর কার্বন আছে? 3 নম্বরে। তাহলে এখানে একটা 3 লিখে একটা হাইফেন দিব। তাহলে এটার পুরো নাম হচ্ছে 3 মিথাইল পেন্টেন, 3 মিথাইল পেন্টেন। এভাবে আমরা নামটা করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি এটা এরকম হয় CH3 CH, এটা হচ্ছে CH3 CH, এটা হচ্ছে CH2, তারপরে একটা CH3 দিলাম, দেওয়ার পরে এইখানে দিলাম একটা C2
H5 এরকম দেওয়া হয়েছে। তাহলে এটা দিয়ে যদি এখানে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে এইটার নেমিংটা কি হবে, তাহলে ভালো করে তাকিয়ে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কার্বন এখানে আছে। তাহলে প্যারেন্ট চেইনটা আগে আমরা বের করি, প্যারেন্ট চেইন। তাহলে প্যারেন্ট চেইনটা বের করার নিয়মটা কি, যেখানে কার্বন থাকবে সবচেয়ে বেশি। তাহলে অনেকে হয়তো বলবে 1 2 3 4 5 এটা প্যারেন্ট চেইন, কিন্তু আমাদেরকে দেখতে হবে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি যেন হয়। তাহলে আমরা যদি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এসে নিচের দিকে নামি, এটা কিন্তু C2H5। তো C2H5 মানে হচ্ছে এখানে 2টা কার্বন কিন্তু আছে, এভাবে আছে। তাহলে কার্বনের সংখ্যা কয়টা দাঁড়ায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট চেইন, মানে কার্বন সবচেয়ে বেশি। তাহলে এটা বাদ গেল আর এটা বাদ গেল, তাহলে এই দুইটা কি হবে, সাইড চেইন হবে। ওকে, এই দুইটা কি হবে, সাইড চেইন। তাহলে এখন নাম্বারিং, নাম্বার দেওয়ার সময় নিয়মটা হচ্ছে সাইড চেইন যেন নাম্বার লোয়েস্ট নাম্বার পায়, মানে নাম্বারটা কম পাবে। তাহলে নাম্বারটা এই দিক থেকে শুরু করি, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা হলো 6। নাম্বার যখন দেওয়া শেষ, এখন সাইড চেইন আমরা দুইটা দেখতে পাই, এটার নামও মিথাইল, এটার নামও মিথাইল। তাহলে আমাদের যেহেতু কার্বন টোটাল 6টা আছে, তাহলে ওয়ার্ড রুটটা কী হবে, ওয়ার্ড রুটটা হবে এখানে আমাদের হেক্স। তাহলে আমরা লিখলাম ওয়ার্ড রুটটা হেক্স। আর যেহেতু এটা সিঙ্গেল বন্ড, তাহলে এটা হবে এন, তাহলে হেক্সেন। ওকে, এখন আসি প্রিফিক্স। প্রিফিক্স হচ্ছে মিথাইল, এটাও মিথাইল, মানে যেটাকে আমরা সাইড চেইন বলতেছি, যেটাকে আমরা শাখা বলতেছি, এটা হচ্ছে মিথাইল, এটাও মিথাইল। তাহলে দুইটা মিথাইল আছে, তাহলে আমরা লিখবো এখানে ডাই মিথাইল, লিখে ফেললাম। এখন এই মিথাইলটা কত নম্বর কার্বনে, 2 নম্বরে, তাহলে 2 লিখতে হবে। এটা কত নম্বরে, 4 নম্বরে, 4 লিখতে হবে। লেখার পরে এখানে মাঝখানে কমা দিতে হবে, কমার পরে মানে 2 4 লিখলাম, তারপর একটা হাইফেন দিয়ে লিখতে হবে ডাই মিথাইল হেক্সেন। তার মানে 6টা কার্বন এখানে আছে আর 2টা মিথাইল এখানে আছে। এভাবে আমরা অ্যালকেনের নাম করতে পারি। এখন আসি আমরা কিছু কনফিউজিং ব্যাপার, শিক্ষার্থী বন্ধুরা, সেটা হলো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কার্বন আছে। তো এখানে 1 2 3 এই জায়গায় আছে মিথাইল, আর 1 2 3 এই জায়গায় আছে C2H5। এটা দিয়ে বলতেছে যে এই যৌগটার এখানে নাম কি হবে। তাহলে এখানে আমরা যদি 3 বসাই, এখানে যদি আমরা 3 বসাই, এখানে আমরা 2 বসাই, এখানে H, এখানে 2, এখানে H, এখানে আমরা 2 বসাই, তাহলে এটার নাম কি হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই প্যারেন্ট চেইন যেটা সেটা সিলেক্ট করি। তাহলে কার্বন সবচেয়ে বেশি, তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের প্যারেন্ট চেইন, সিলেক্ট করে ফেললাম। প্যারেন্ট চেইন সিলেক্ট করার পরে কী করতে হবে, প্যারেন্ট চেইন সিলেক্ট করার পরে এখানে এইটা আর এটা বাদ পড়ছে, তাহলে এইটা একটা সাইড চেইন, এটা হচ্ছে একটা সাইড চেইন। এখন আমরা নাম্বার দিব। তো নাম্বার দেওয়ার সময় দেখো এদিক থেকে নাম্বার দিলে 1 2 3 3 নম্বরে কিন্তু সাইড চেইন, আর এদিক থেকে নাম্বার দিলে 1 2 3 3 নম্বরের সাইড চেইন। তাহলে আমি কোন দিক থেকে নাম্বার দিব, এটা একটা প্রবলেম। তাহলে এটার উত্তরটা কী হবে, উত্তরটা হলো এটার নাম মিথাইল, এটার নাম মিথাইল। তাহলে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কোনটার প্রায়োরিটি বেশি, ইথাইল, কারণ ইথাইল ই দিয়ে শুরু, তাহলে ইথাইলটা আগে বলতে হবে, সিনিয়র পার্সন এখানে, রাইট। তাহলে একে সম্মান দেখাইতে হবে। তাহলে মিথাইল এম দিয়ে শুরু আর ইথাইলটা ই দিয়ে শুরু, তাহলে ইথাইলটা আগে বলতে হবে। ইথাইল যেহেতু আগে আমরা বলি, তাহলে যেদিক থেকে নাম্বার দিলে ইথাইল কম নাম্বার পাবে সেদিক থেকে নাম্বারিংটা করতে হবে। দ্যাট মিনস নাম্বার স্টার্ট করতে হবে এদিক থেকে। এটা 1, এটা 2, এটা হচ্ছে আমাদের 3, এটা 4, এটা হচ্ছে আমাদের 5, এটা 6, এটা হলো 7। তাহলে এখন এটার নামটা কি হবে, এটার নামটা যদি আমি করতে চাই, তাহলে এটার নামটা এভাবে বলতে পারি যে, শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করো, এখানে কিন্তু কার্বন আছে 7টা, তাহলে ওয়ার্ড রুটটা হচ্ছে হেপ্ট, আর যেহেতু এটা সিঙ্গেল বন্ড তাহলে এন, তাহলে এটা হেপ্টেন গেল। এখন আসো প্রিফিক্স, এটা হলো মিথাইল, এটা ইথাইল, তাহলে আগে বলতে হবে কোনটাকে, ইথাইলকে আগে বলতে হবে। ইথাইলটা কত নম্বর কার্বন আছে, 3 নম্বরে, তাহলে 3 ইথাইল, 3 ইথাইল। আর তারপর হচ্ছে মিথাইল, মিথাইলটা কয় নম্বরে আছে, 5 নম্বরে আছে, তাহলে 5, এটা হচ্ছে আমাদের মিথাইল। তাহলে 3 ইথাইল 5 মিথাইল হেপ্টেন, এটার নাম হচ্ছে 3 ইথাইল 5 মিথাইল, আর লাস্টে বলতে হবে আমাদেরকে হেপ্টেন। এভাবে আমরা সহজেই নামকরণ করতে পারি। এখন আমরা আরেকটা জটিল উদাহরণ দেখি, সেটা হলো এখানে কার্বন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কার্বন আছে, এভাবে 9টা কার্বন আছে। এখন এই কার্বনে আছে 1টা 2টা 3টা কার্বন, দিয়ে বলতেছে যে এটার নাম করতে হবে CH3 CH2 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 CH CH2 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 CH3 এভাবে আছে। তো যদি এই যৌগটা আমাদেরকে দেওয়া হয় তাহলে আমরা এটার কিভাবে নাম করব। সেক্ষেত্রে বন্ধুরা প্রথম কাজটা হচ্ছে প্যারেন্ট চেইন যেটা সেটাকে সিলেক্ট করা।
প্যারেন্ট চেইন হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, কারণ এখানে কার্বন সবচাইতে বেশি আছে। তাহলে এটা হচ্ছে প্যারেন্ট চেইন, এবং এখানে কার্বন 9টা আছে। এখন 9টা হওয়ার কারণে এটার নাম হচ্ছে নোন এন। নোন সেখান থেকে এন, নোন এন, নোন এন বলবো আমরা। তাহলে এই যে বাইরে যেটা বাদ পড়লো এইটা হচ্ছে সাইড চেইন। এটা এমন একটা সাইড চেইন, এটাকে বলা হয় কমপ্লেক্স সাইড চেইন। কেন কমপ্লেক্স বলা হয়? কারণ এর ভিতরে আবার আমরা এই সাইড চেইন দেখতে পাচ্ছি। ও নিজেই সাইড চেইন, ওর ভিতরে আবার সাইড চেইন দেখতে পাচ্ছি, তাই এটাকে আমরা বলতেছি একটা কমপ্লেক্স সাইড চেইন। তা কমপ্লেক্স সাইড চেইন যদি থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এই যে এই কার্বনটা যে বন্ড দ্বারা এই কার্বনের সাথে কানেক্টেড, এটা হচ্ছে লিঙ্কেজ। এই লিঙ্কেজযুক্ত কার্বনটা হচ্ছে 1 নম্বর কার্বন। এরপরে এটা হলো 2 নম্বর কার্বন। তাহলে এটা শিকল তৈরি হয়ে গেল। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে বাদ পড়লো, এই জিনিসটা বাদ পড়লো। তাহলে এটার নামটা কি হবে? এখানে যদি আমরা এই 9টা কার্বনকে নাম্বারিং করি, নাম্বারিং করলে এখানে নাম্বার 1 2 3 4 5, এই দিক থেকে 1 2 3 4 5। তাহলে আমরা যে কোনো এক দিক থেকে নাম্বার দিতে পারি, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে 5 নম্বর যে কার্বনটা আছে, সেই 5 নম্বর কার্বনের মধ্যে এই যে কমপ্লেক্স একটা সাইড চেইন আছে। তো কমপ্লেক্স সাইড চেইনকে সবসময় ব্র্যাকেটে রেখে নামটা করতে হবে। ওকে, নামটা কি হবে? এখানে দেখো 1 নম্বর কার্বনে 2টা মিথাইল আছে, তাহলে এটার নাম হচ্ছে 1,1 ডাই মিথাইল। আর এখানে কার্বনে চেইন কয়টা? 2টা কার্বন আছে, তাহলে এটার নাম ইথাইল। তাহলে এটার নাম হচ্ছে 1,1 ডাইমিথাইল, আর 2 কার্বন যুক্ত, তাই এটা ইথাইল। শেষ। এখন কার্বন টোটাল কয়টা আছে? 9টা। এই যে 9টা, তাহলে এটার নাম হচ্ছে নোনেন। এটার নাম হচ্ছে নোনেন। এভাবে আমরা এই ধরনের কমপ্লেক্স কম্পাউন্ড, মানে কমপ্লেক্স যদি এখানে আমাদের সাইড চেইন থাকে, তাহলে তার নামটা সহজে আমরা করতে পারি। সবশেষে যেটা আমি দেখাবো অ্যালকেনের ক্ষেত্রে, সেটা হলো, প্রিয় শিক্ষার্থীরা, সেটা হলো কার্বন আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা আবারও 9টা, এভাবে 9টা আছে, 9টা 1 2 3 4 5। এখানে আছে কার্বন, এখানে আছে কার্বন, এরপর এখানে একটা কার্বন, 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 এখানে একটা কার্বন। এখন বলতেছে যে এইটার আইইউপিএসি পদ্ধতিতে নামকরণ করতে হবে। তাহলে আমরা হাইড্রোজেনগুলো যদি বসাই, তাহলে হাইড্রোজেন বসালে কি আসবে এখানে? এটা হলো CH3, এটা CH2, এটা CH2, এটা CH2, এটা CH3, এটা CH3, এটা হলো CH3, তারপর এটা হলো CH3, এটা CH2, এটা হলো CH2, এটা হলো CH2, আর এখানে হলো CH3, এটা হলো CH3, এটা হলো আমাদের CH3। ওকে, তাহলে আমরা প্রথমেই এখানে প্যারেন্ট চেইন যেটা, সেটা চিহ্নিত করি। হুইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট কন্টিনিউয়াস কার্বন চেইন? তাহলে প্যারেন্ট চেইনটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এখানে কার্বন আছে সবচেয়ে বেশি। তাহলে এইটা বাদ পড়ছে, এটা হলো একটা সাইড চেইন, আর উপরে এটা বাদ পড়ছে, এটা হলো একটা সাইড চেইন। ওকে, এখন আমরা কার্বনগুলোকে নাম্বার যদি দিই, তাহলে এটা 1, এটা 2, এটা 3 হবে, এটা 4 হবে, এটা 5 হবে, এটা 6 হবে, এটা 7 হবে, এটা 8 হবে, এটা 9 হবে। ওকে, আচ্ছা, আমরা নাম্বার সবগুলো আমাদের দেওয়া শেষ। এখন আমরা দেখতে পাচ্ছি এই সাইড চেইনটা, এর মধ্যে আবার চেইন আছে, এই সাইড চেইনের মধ্যে চেইন আছে, তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স সাইড চেইন। কমপ্লেক্স সাইড চেইনের ক্ষেত্রে লিঙ্কেজ যুক্ত কার্বনটাকে 1 ধরতে হবে, তাহলে এই কার্বনটা 1, তাহলে এটা হচ্ছে আমাদের 2। একইভাবে এই কার্বনটা হচ্ছে এখানে 1, আর এই কার্বনটা হচ্ছে 2। তাহলে আমরা যদি সাইড চেইন একাধিক পাই, 2টা পেলে ডাই, 3টা পেলে ট্রাই, 4টা পেলে টেট্রা, এগুলো বসাই, কিন্তু কমপ্লেক্স সাইড চেইনের ক্ষেত্রে একই যদি চেইন 2বার আসে, তাহলে সেক্ষেত্রে ডাই এটার পরিবর্তে ব্যবহার করতে হবে 20, আর ট্রাই এর পরিবর্তে ব্যবহার করতে হবে 30, আর টেট্রা মানে 4 যদি থাকে, টেট্রা এর পরিবর্তে ব্যবহার করতে হবে টেট্রাকিস। যদি 5 থাকে তাহলে ব্যবহার করতে হবে পেন্টাকিস, পেন্টাকিস এগুলো ব্যবহার করতে হবে। ডাই হলে 20, তারপরে 3 হলে হচ্ছে মানে 2 হলে 20, 3 হলে 30, 4 হলে টেট্রাকিস, 5 হলে পেন্টাকিস। তাহলে আমরা এখন আসি এটার নাম। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে 2টা সাইড চেইন আছে কমপ্লেক্স, তাহলে লিখতে হবে 5,5। হ্যাঁ, এখানে আমরা ডাই না লিখে লিখব 20। এখন এরপরে নাম, এর নামটা কি? নামটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, এই জিনিসটা হচ্ছে 1,1 ডাইমিথাইল ইথাইল। তাহলে 1,1 ডাই মিথাইল ইথাইল। শেষ। তাহলে 5,5 20, 1,1 ডাইমিথাইল ইথাইল। এখন কার্বন টোটাল কয়টা আছে? 9টা। তাহলে এটার নাম হবে নোনেন। এটার নাম হচ্ছে নোনেন। তাহলে এভাবে আমরা, তাহলে 5,5 20,
তারপর হচ্ছে দুইটা সাইড চেইন একই ধরনের, এটার নাম হচ্ছে 1,1 ডাইমিথাইল ইথাইল, অর্থাৎ এই অংশটা হচ্ছে ইথাইল আর এটাও মিথাইল এটাও মিথাইল, তাহলে 1,1 ডাইমিথাইল ইথাইল, তাহলে 5,5 1,1 ডাইমিথাইল ইথাইল আর কার্বন 9টা আছে, তাহলে এটার নাম কি হবে? নোনেন হবে। তো এইভাবে আমরা শিক্ষার্থী বন্ধুরা এভাবে সহজেই এই ধরনের যৌগের নামকরণ করতে পারি। এখন তোমাদেরকে ছোট একটা প্রবলেম দিই, যে প্রবলেমটা দিয়ে আমরা এটা শেষ করব। সেটা হলো, আচ্ছা এখানে কতগুলো আমরা কার্যকরী মূলক দেখতে পাচ্ছি। কার্যকরী মূলকের প্রায়োরিটি লিস্ট একটা দেওয়া হয়েছে, প্রায়োরিটি কার বেশি কার কম। এখানে COOH থেকে শুরু করে COOH, SO3H, COO, CRR মানে এস্টার, অ্যাসাইল হ্যালাইড, অ্যামাইড, সায়ানাইড, এলডিহাইড, কিটোন, অ্যালকোহল, তারপরে থায়ো অ্যালকোহল, এমিন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন, ইথার, তারপরে হ্যালাইড, নাইট্রো, অ্যালকাইল মূলক। এভাবে একটা প্রায়োরিটি লিস্ট দেওয়া আছে। নামকরণের ক্ষেত্রে যখন মাল্টিফাংশনাল গ্রুপ যৌগে থাকবে তখন এই প্রায়োরিটি লিস্ট অনুসারে কিন্তু আমাদেরকে নামকরণ করতে হবে। তো সবশেষে যেটা দিয়ে আমি শেষ করবো সেটা হচ্ছে দুইটা কার্বন পাশাপাশি আছে, এখানে আছে একটা ক্লোরিন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, ওকে। আর এই জায়গায় আছে একটা ব্রোমিন, এখানে আছে ক্লোরিন দিলাম। এখন বলা হচ্ছে যে এই যে যৌগটা আছে ক্লোরিন, তাহলে এই যৌগটার ইউপ্যাক নাম কি হবে? তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চিহ্নিত করব এভাবে প্যারেন্ট চেইন 2 কার্বনের। এরপরে বাকি যেগুলো থাকলো, এই যেগুলো বাদ পড়লো, এগুলো হচ্ছে আমাদের প্রতিস্থাপক। এতক্ষণ সাইড চেইন দেখেছি, কার্বন ছিল, এবারে কিন্তু কার্বন ছাড়া এগুলোকে প্রতিস্থাপক আমরা বলছি। তাহলে নাম্বারিংটা করব এমনভাবে যেন প্রতিস্থাপকের নাম্বারটা ছোট হয়। তাহলে এটা 1 নম্বর কার্বন আর এটা কয় নম্বর কার্বন? 2 নম্বর কার্বন। তাহলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে, এই যে 1 নম্বরটা ব্রোমিন আছে, তাহলে ব্রোমোটা আগে বলতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 ব্রোমো। এরপরে হচ্ছে ক্লোরো, 1 আছে 2টা আর 2 আছে 1টা, তাহলে 1,1,2 ট্রাই ক্লোরো। এখন কার্বন যেহেতু আছে আমাদের 2টা, তাহলে এখানে আমরা বলবো ইথ, আর যেহেতু সিঙ্গেল বন্ড তাহলে এন, ইথেন, তাহলে 1 ব্রোমো, তারপর হচ্ছে আমাদের 1,1,2 ট্রাইক্লোরো, লাস্টে হচ্ছে ইথেন। এভাবে আমরা সহজেই সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেন তাদের নামকরণটা কি সেটা আমরা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের ক্লাসে বাকি যেগুলো আছে নেমিং ইউপ্যাক পদ্ধতিতে বাকি যে যৌগগুলো আছে, যেমন অ্যালকিন আছে, অ্যালকাইন আছে, এলডিহাইড আছে, কিটোন আছে, অ্যাসিড আছে, অ্যামাইড আছে, অ্যানহাইড্রেট আছে, সেগুলোর নামকরণ নিয়ে আমরা আলোচনা, এবং সাইক্লিক কম্পাউন্ড যেগুলো আছে সেগুলোর নামকরণ নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।